স্বামীকে বিয়ে করালাম আমার নিজের ইচ্ছায়, তাও আবার কাকে জানেন? আমার ছোটবেলার বান্ধবী। সতীনের সাথে সতীনের সম্পর্ক কখনো কি ঝগড়াঝাটি ছাড়া সম্ভব? আমার সতীনের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর। আমরা একসাথেই ছোট থেকে বড় হয়েছি। আমি কখনো কল্পনাও করিনি আমার বান্ধবী আমার সতীন হয়ে যাবে। সে শুধু আমার ছোটবেলার বান্ধবী তাই না, সে আমার ছোট চাচার মেয়ে, আমার চাচাতো বোন। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি যে আমরা দুইজন সতীন হব। যখন আমার পেটে বাচ্চা ছিল তখন আমি অনেকটাই বেশি অসুস্থ হয়ে যাই। তখন আমার সতীন যে আমাকে এত যত্ন করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি অনেক ভাগ্য করে এমন একজন সতীন পেয়েছি। মানুষ বলে সতীন নাকি কখনো সতীনকে সহ্য করতে পারে না, আবার অনেকে বলে আমি কিভাবে নিজের জীবনটাকে এভাবে নষ্ট করলাম। আমি আমার স্বামীকে দ্বিতীয়বার কেন বিয়ে দিলাম? আমি প্রায় 5 বছর অনেক অসুস্থ ছিলাম। 3 মাস হসপিটালের বেড থেকে উঠতে পারিনি। আমার স্বামী ছোটখাটো একটা চাকরি করত। আমার স্বামী সেই চাকরি বাদ দিয়ে সারাদিন আমার সেবা করতেছিল। একটা সময় আমার মনে হলো যে আমার একটা ছোট বোন আছে, আমি যদি ওকে বাসায় এনে রাখি তাহলে অন্তত কিছুটা হলেও উপকার হবে। আমার ছোট বোনকে যখন আমার বাসায় এনে রাখলাম তখন সে দিন রাত এক করে আমার সেবা যত্ন করলো। একদিন আমি ডাক্তারের সাথে আমার স্বামীর কথা বলাটা শুনে ফেলি। ডক্টর আমার স্বামীকে বলতেছিল আমি নাকি আর বেশি দিন বাঁচবো না। একথা শুনে বাসায় আসার কিছুদিন পর থেকে আমি তার কাছে বায়না করতে থাকি তুমি আমার ছোট বোনটাকে বিয়ে করো। কয়েকদিন যাবৎ বায়না করার পরও আমার হাজবেন্ড যখন শুনছিল না তখন আমি বললাম আমার জীবনের এটাই শেষ ইচ্ছা যে তুমি আমার বোনকে বিয়ে করো। আমি আমার ছোট বোনটাকেও একদিন বললাম, তারপরে তারা এক পর্যায়ে রাজি হয়ে গেল এবং তাদের বিয়ে হয়ে গেল। আমার ছোট বোনও আমাকে অনেক ভালোবাসে। আমি আমার স্বামীর বিয়েটা ধুমধাম করে দিয়েছিলাম। এলাকার লোক তাতে আমাকে বলে আমি নিজের কপাল নিজেই পুড়িয়েছি। কিছুদিন পর নাকি এই ঘর থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, আমাকে বের করে দেবে। আমি তখন মনে মনে বললাম আমি তো ওই পৃথিবী থেকেই সরে যাব, ঘর থেকে বের করে দিলেই বা আর কি হবে। আল্লাহর রহমতে আমি কিছু মাসের ভিতরে আস্তে আস্তে সুস্থ হতে লাগলাম। তারপর আমি বেবিও কনসেপ্ট করি। সেই সময়টাতেও আমার সতীন আমাকে অনেক সেবা যত্ন করেছিল। বিপদের সময় যারা পাশে থাকে কখনোই তাদেরকে ভুলে যেতে হয় না। আমি সবসময় আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতাম এবং ওদের জন্য দোয়া করতাম। আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে গেলাম তখন আমার আবার নতুন করে জীবনটা শুরু করতে মন চাইত। আমি যখন সুস্থ হয়ে গেলাম তখন আমার মনে আবার নতুন করে বাঁচার ইচ্ছা আশা জাগলো। কিন্তু আমার সাথে দুটো মানুষ যেন খুশি হতে পারলো। তাদের ধারণা ছিল আমি খুব তাড়াতাড়ি মারা যাব। আমারও তাই ধারণা ছিল, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আবার সুস্থ হয়ে গেলাম। আমি আমার সতীনকে সবসময় ছোট বোনের মতো আমার সাথে নিয়ে চলতে পছন্দ করতাম। সব সময় যা করতাম যা পড়তাম সব ভাগাভাগি করে করতাম। কিন্তু আস্তে আস্তে দেখলাম আমার সতীনের আচরণ পরিবর্তন হতে থাকে। আমার প্রতি তার সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা কোনো কিছুই আর দেখতে পেতাম না। কেমন যেন আমার থেকে এড়িয়ে চলার চেষ্টা করত। আমার কাছে কেমন অচেনা লাগতো সেই ছোট্ট মেয়েটাকে, যাকে আমি নিজ হাতে আমার স্বামীর সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। দীর্ঘদিনের পথ চলায় চেনা মানুষটাও আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। হয়তো তার ছোট বউকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এত সুখের ঘটনা সবার সাথে বলার পর আমি আর বাহিরে কারোর সাথেই আমার ঘরে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করতাম না। মাঝে মাঝে ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে দেখতাম আমার হাজবেন্ড অফিস থেকে ফেরার সময় চুপি চুপি কিছু ফুল এবং খাবার দাবার নিয়ে ছোট বউয়ের রুমে ঢুকছে। আমার অবশ্য এটা দেখে কখনো খারাপ লাগতো না, তবে মনে হতো সপ্তাহে একটা দিন আমার কাছেও সে আসতে পারতো। অনেক বেশি একা একা লাগতো মাঝে মাঝে একাই বাগানে ঘুরে বেড়াতাম আর ভাবতাম সেই কথাগুলো। গ্রামের মানুষ যে বলতো আমি নিজেই নিজের কপাল পুড়িয়েছি, কথাগুলো আসলেই হয়তো সত্যি। আমার সতীনের একটা বাচ্চা হলো, তারপর থেকে আমার মেয়েটাকে আমার হাজবেন্ড একদমই দেখতে পারতো না, কারণ তার ছেলে সন্তান অনেক বেশি পছন্দ ছিল আর ছেলে সন্তান হয়েছিল আমার সতীনের। এখানে কোনো ভালোবাসা নেই, আশা নেই, কোনো ভরসা নেই। সেই সংসারে একসাথে এক ছাদের নিচে থেকে তোতা বাড়িয়ে কি লাভ। তাই একদিন খুব ভোরে মেয়েটাকে নিয়ে একটা চিঠি লিখে সেদিন বাড়ি ছেড়েছিলাম। চিঠিতে একটা কথাই লিখেছিলাম, তোমাদের জীবন থেকে চলে যাওয়ার কথা ছিল, কেন জানি না কি ভেবে সৃষ্টিকর্তা আমাকে তোমাদের মাঝেই রেখে দিল। জীবন তো আমাকে নিল না, আমি নিজেই চলে গেলাম। অনেক ভালো থেকো তুমি এবং তোমরা। আমার মেয়েটাকে তার নানির কাছে দিয়ে লেগে পড়লাম জীবন সংগ্রামে। আমার ডিভোর্সের আজ 6 বছর। আলহামদুলিল্লাহ এখন খুব ভালোই আছি। আমার যাত্রা শুরু হয়েছিল গার্মেন্টসের ছোট্ট একটা চাকরি দিয়ে, যার বেতন ছিল 6000 টাকা। এখন আলহামদুলিল্লাহ নিজের চেষ্টায়, কষ্টে এবং পরিশ্রমে একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। গল্পটি ফারহানা নূর নামের একটি মেয়ে। গল্পটি ভালো লেগেছিল তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন।